আমি দোলের হোলির একদিন আগে যে ভিডিও করেছিলাম কর্তব্য ভিত্তিক সমাজ আর অধিকার ভিত্তিক সমাজ, সেখানে শেষের দিকে গিয়ে আমি 2-3টে লাইন বলেছি যে খুব খুব ভয়ঙ্কর সত্যি কথা, কার কি এসে যাচ্ছে আমার তাতে কিছু করার নেই। কিন্তু আমি বারবার 2-3বার রিপিট করেছিলাম যে এরা একজনকেও যদি মারতে হয় এরা 20 জন একসাথে যায়, যার জন্য এরা আপনি বুঝতে পারবেন না যে পাশের বাড়ির আপনার প্রতিবেশী, কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, পাশের বাড়ির আপনার প্রতিবেশী সে যদি জিহাদি র্যাডিক্যাল হয় কিভাবে সে দিনের পর দিন আপনাকে মারার ছক কষছে আপনি সেটা বুঝতে পারবেন না, কখন কিভাবে আপনার প্রতি কতটা বিদ্বেষ ঘেন্না রাখছে আপনি বুঝতে পারবেন না, আর তাতে কি করে কোনো পুলিশ আইন আদালত কি করে বাঁচাবে আপনাকে। তাই জন্য আমি ফ্যামিলি স্ট্রেংথ, কমিউনিটি স্ট্রেংথ এইগুলোর কথা বলেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে পুলিশ পাহারা দিতে পারবে না যদি অঞ্চলে এলাকায় আপনার পাশের প্রতিবেশী ওই জিহাদি র্যাডিক্যাল বেরিয়ে আসে। তো আমার কথা হচ্ছে, আমি এই ভিডিও করেছি তার ঠিক 2-3 দিন পরে আজকে এত বড় ঘটনা হয়েছে দিল্লিতে। আমরা সবাই জানি, আমাদের সকলের মন ভেঙে গেছে, আমরা মর্মাহত, আমরা সবাই জানি। কিন্তু এই ঘটনা তো এই প্রথম হঠাৎ হচ্ছে না। সব থেকে বড় কথা, এই ঘটনা বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে বাংলাদেশে রোজ হচ্ছে, আর ভারতেও অনেক কোনায় কোনায় হচ্ছে। আমাদের অনেক ভাগ্য ভালো যে এটা ভারত বলে। বাংলাদেশের তো এত করুণ অবস্থা, আপনারা তা জানেনও না। এরা রিটালিয়েশন তো দূরের কথা, ওদেরকে যেভাবে হত্যা করা হয়, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তার উত্তরে ওরা তো কিছু করতে পারেই না। বাংলাদেশি যারা এই বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে থাকে তাদের সাথে আমি নিজে কথা বলে দেখেছি, আপনারা বিশ্বাস করবেন না যে এরা এতটা ভীত সন্ত্রস্ত থাকে, বিকজ দে ডু নট হ্যাভ এনি আদার চয়েস। দে হ্যাভ দেয়ার ফ্যামিলি ব্যাক হোম, দে আর অলওয়েজ স্কেয়ার্ড বিকজ দে নো ইফ দে উইল সে এনিথিং। মানে আমি যদি একটুকু জিজ্ঞেস করি যে ধরুন আমরা জানি আগের বছরে কি ঘটনা ঘটেছে, কয়েকটা মাস ধরে দীপু দাসের পরে আরো কত হত্যা হয়েছে, পরপর কত হত্যা, পুরো ডিসেম্বর মাস জুড়ে তাণ্ডব চলেছে। যদিও এটা ওইটুকু মাসের সময় না, আমি বারবারই বলছি এটা ওদের প্রতিনিয়ত যুগ যুগ ধরে প্রত্যেক দিন হচ্ছে। তো ধরুন গতকাল গত পরশু একটি অঞ্চলে একটি ঘটনা ঘটেছে, আমি তারই একটি মানুষকে, সেই অঞ্চলে থাকা মানুষকে চিনি, সে আমার পরিচিত। আমি যদি তাকে জিজ্ঞেস করি এখন ওখানের কি অবস্থা, সে আমাকে বলবে না সব ঠিক আছে। এতটা ভীত সন্ত্রস্ত যে জানে যে দেয়ালেরও কান আছে, যদি একটা লাইনও কিছু বলে তাহলে দেয়ালের মাধ্যম দিয়ে যদি সারা অন্য কোথাও চলে যায় তাহলে তাদের ফ্যামিলির বাকি যারা আছে তাদেরকে ধরে পুড়িয়ে মেরে শেষ করে দেবে। সেই রকম আমরা অনেক ভাগ্য ভালো, ওটা ভারত। আর এইভাবে দিল্লির এই ঘটনার পরে রিটালিয়েট হয়েছে, আর গভর্নমেন্ট শুধুমাত্র, আমি বারবার বলবো আমাদের ভাগ্য ভালো বলে এরকম গভর্নমেন্ট পাওয়ারে এসছে যে হিন্দুদের সুরক্ষা প্রোটেকশনের কথা ভাবছে, যার জন্য রিটালিয়েশনের সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে ওই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর উত্তরপ্রদেশে সেখানের মুখ্যমন্ত্রী কি চালু করেছেন সে তো আমরা সকলেই জানি, শুট অ্যাট সাইট। যে কোনো রকম, আজকে আমি আর বলতে এতটুকু দ্বিধা নেই, আমি জোর গলায় বলতে পারি যে ভারতবর্ষে যদি প্রকৃত সংখ্যালঘু কেউ হয়ে থাকে সেটা কিন্তু মুসলমান নয়, সেটা হচ্ছে জাতীয়তাবাদী মুসলমানরা, যাদেরকে দূরবীন দিয়ে খুঁজে পেলে হাতে গুনে কয়েকটা পাওয়া যাবে, পুরো কয়েকজনকে পাওয়া যাবে পুরো দেশে, আর তাদেরকেও ধরে ধরে শেষ করে মেরে ফেলার চেষ্টা করবে, যেটা সালিম ওয়াস্তিকের সাথে হয়েছে। তো উত্তরপ্রদেশে তো সঙ্গে সঙ্গে শুট অ্যাট সাইট করে দিয়েছে, যে দুজন একই বাবার 2 ছেলে। এটা সত্যি কথাই যে ভারতের যে আইন কানুন প্রশাসনের ব্যবস্থা যা অবস্থা হয়ে রয়েছে তা এতটা সাংঘাতিক মারাত্মক যে সেইগুলো যদি আগে ঠিক না করা হয় তাহলে ওই 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে বা এই সমস্ত আমেরিকাকেও পিছনে ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার পিছনে কোনো মানেই থাকবে না যদি আইন প্রশাসন যদি শক্তিশালী না হয়। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে, সেই জায়গায় অনেক কিছু করার এখনো বাকি আছে। মানুষ হয়তো এক্সপেক্ট করছেন যে আরো ফাস্ট চাই, কিন্তু সেটা সম্ভব নয়। 70 বছরের নোংরা, আমরা জানি যে কারা এতদিন গভর্নমেন্টে ছিল, সেই কংগ্রেস, যেই কংগ্রেসের পুরো দলটাতেই এই জিহাদি র্যাডিক্যালের লোকজন বসে রয়েছে। তো সেই 70 বছরের 80 বছরের নোংরা, সেটাকে পরিষ্কার করা, ধীরে ধীরে সবকিছু ঠিক করা, অনেক কাজ হয়েছে। এই গভর্নমেন্ট অনেক কাজ করেছে এবং আগামী দিনে আরো অনেক কিছু বাকি আছে করার। আইন কানুন, আমি শুধু বলছি যে আইন কানুন প্রশাসনের দিক থেকে অনেক কিছু করার বাকি, কিন্তু আমরা এত ফাস্ট রেজাল্ট চাইলে এটা সম্ভব না। এসআইআর তার মধ্যে একটা, এছাড়াও আরো অনেক কিছু করতে হবে। তো এই গভর্নমেন্ট আছে বলে এটা আমাদের সৌভাগ্য যে যা হবে হিন্দুদের ভালোর জন্যই হবে, হিন্দুদের প্রোটেকশনের জন্য হবে, আর অবশ্যই দেশের প্রোটেকশনের জন্য হবে। এইবারে আসি আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বাংলা পক্ষ। অনেকে অনেক কিছু হয়তো বলেছে, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝে যান, আর যারা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী নয় তারা বুঝে অলরেডি গেছেই যে এরা কোনো সোজাসাপটা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আসছে না। কিন্তু যেটা আলোচনা হয়তো এখনো কেউ করেনি, আমি সেইটা আপনাদেরকে বোঝাবো। সেটা হচ্ছে, আমি ওই যে প্রথমে শুরু করলাম যে 2 দিন আগে যে ভিডিওটি আমি করেছিলাম কর্তব্য ভিত্তিক সমাজ ভিত্তিক, সেখানে আমার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ঘরে ঘরে বার্থ রেট
মেনটেন হচ্ছে না, সবার ঘরে একটি করে ছেলে একটি করে মেয়ে। পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ। আর এটা তো দোষ দিয়েও লাভ নেই না, কারণ পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ভেঙে চুরে দিয়েছে সিপিএমরা। তো অর্থনীতি, সাইকোলজি, ইকোনমি সমস্ত কিছুই জড়িয়ে থাকে, যার জন্য ধীরে ধীরে বাবা মায়ের একটা করে ছেলে মেয়ে, যে ঘরে একটা মেয়ে তারা তো সাংঘাতিক ভলনারেবল, আমি বলেইছি সেই ফ্যামিলি। আর একটা ছেলে থাকলেও সে বাইরে চলে যাচ্ছে। আমরা অনেকে ছেলেরা মেয়েরা সব 2 টাকা ভালো রোজগার করার জন্য, যে সবার একমাত্র উদ্দেশ্য থাকে যে 2 টাকা ভালো রোজগার করে যে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখবো, আমি ভালো থাকবো। তো সবাই এদিক ওদিক ছড়িয়ে গেছে, নয় অন্য রাজ্যে নয় অন্য দেশে। তো পশ্চিমবঙ্গ প্রায় পুরো ফাঁকা এই অবস্থা। তারপরে এই সিপিএম কমিউনিস্টরা এরা কাদেরকে টার্গেট করছে? সেই সব ছেলেদেরকে, বিশেষ করে যে কটা ছেলে বেঁচে আছে তাদেরকে ধরে ধরে সেকিউলার বানিয়ে নপুংসক বানানোর চেষ্টা হচ্ছে। বিশেষ করে কাদের টার্গেট করা হচ্ছে? চোখে চশমা, গলায় গান, হাতে গিটার। এই আমার জেনারেশন, তার পরের জেনারেশন, এদেরকে ধরে ধরে টার্গেট করা হচ্ছে। কি? যারা নিজেকে গান বাজনা আনন্দ উৎসবে মাতিয়ে রাখতে ভালোবাসে, প্রেম ভালোবাসা গান বাজনার মধ্যে দিয়ে কিভাবে তাদেরকে ধীরে 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 নিজের সমস্ত কিছু, তাদের যে পাওয়ার শক্তি সেই সমস্ত কিছু থেকে বের করে আনবে গান বাজনার মধ্যম দিয়ে। যে এই দেখ, ও সুলেমান, তুই সঞ্জয়, তোরা দুজনেই গান করছিস, আমরা ভাই ভাই বলে কিভাবে সেকিউলার বানিয়ে দেবে। এই বিশেষ করে আপনারা দেখবেন যে গলায় গান, চোখে চশমা, এই ধরনের ছেলেরা বেশি সেকিউলার হয়ে গেছে। তারা বেশি ওই জিহাদি র্যাডিক্যালস অ্যাপিজমেন্টে তারা বেশি করে লেগে গেছে। না, সবাই এরকম নয়, সবাই ওই নয়, তারা সব থেকে বেশি মাঠে। সিপিএমরা এদেরকে টার্গেট করে। এইবারে তাহলে থাকলো কে? এই ছেলেরা, কিছু ছেলে আছে বিশেষ করে আবার কেউ কেউ সিপিএম এর লিডার, তরুণ লিডার, মানে এদেরকে আমার আজকে বলতে বাধা নেই, একটা বড় ইনজেকশন যদি ধরে এরম করে গাতিয়ে দেওয়া হয় হাতে, হাত নিয়ে এরা 5 দিন উঠতে পারবে না। সেই ছেলেরা, সেই সিপিএম এর লিডাররা ক্যামেরার সামনে এসে মুখ বেঁকিয়ে বলে, আমি কারোর নাম নেব না, কারণ আমি কোনোদিন পার্সোনাল অ্যাটাক করায়, কারণ পিছনে একটা বিরাট ইকোসিস্টেম চলছে, বিরাট ইকোসিস্টেম, বিরাট সংগঠন চলছে এই লেফটদের, এই কমিউনিস্টদের। তো ওই একজন দুজনকে তুলে তার নামে অপমান করা, পার্সোনাল অ্যাটাক করা, এগুলো করা উচিত নয়। এগুলো শিক্ষার মধ্যে পড়ে না, রুচির মধ্যে পড়ে না, কারণ ও ব্রেন ওয়াশের শিকার। আমার বয়সী একটা মেয়ে যদি পডকাস্টে বসে বলে যে খুনি মাউসে তুং সে আমার হিরো, মানে ওই ছোট বাচ্চাদের যেমন সিনেমা দেখাতে নিয়ে যায়, ব্যাটম্যানের ভিলেনকে বলে এই ভিলেনটাকে আমার বেশি ভালো লেগেছে, বা এই সেই, তো ওই রকম বাচ্চাদের মতো কথাবার্তা। হতে পারে মেয়েটি নিজে কোনো অন্যায় কোনোদিন করেনি, কিন্তু ব্রেন ওয়াশের প্রোডাক্ট সেই ছেলেরা, এক্ষুনি যেটা বললাম, তো পার্সোনাল অ্যাটাক করে কোনো লাভ নেই। তো সেই ছেলেরা যাদেরকে ইনজেকশন জোরে গাঁতিয়ে দিলে হাতে 5 দিন উঠতে পারবে না, সেই ছেলেরা ক্যামেরার সামনে মুখ বেঁকিয়ে বলে ওই বিবেক অগ্নিহোত্রীর ওই বেঙ্গল ফাইলসকে তো ইচ্ছা করে তৃণমূল কংগ্রেস দিল, প্রচার দিল, নইলে তো পাশের বাড়ির লোকটা অব্দি জানতো না কি নাকি বেঙ্গল ফাইলস বার করছে। যেই বেঙ্গল ফাইলস পূর্বপুরুষের আমাদের বলিদানের প্রমাণ, যেই মহারাজা, আমাদের এত এত মহারাজা, এক একটা ভারী তলোয়ার যা এই সিপিএম এর ছেলেরা হয়তো 5 জন মিলে একসাথে তুলতে পারবে না, সেই তলোয়ার চামচের মতো নাড়াতো হচ্ছে তখনকার দিনের আমাদের রাজা মহারাজারা। মানে সেই শক্তি আজকে কোথায় নেমে এসছে। তো তাদেরকে নিয়ে হাসাহাসি করে, ব্যঙ্গ করে, শুধুমাত্র জিহাদি র্যাডিক্যালসকে অ্যাপিজ করবে বলে। এবারে আমার কথা হচ্ছে, যেখানে ফিরে আসি বাংলা পক্ষে, তো পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। এই অবস্থায় একমাত্র দেখবেন যে পুরো ভারতে এখন ইউপির ইকোনমি কোথা থেকে কোথায় নিয়ে গেছে ইউপির মুখ্যমন্ত্রী আর সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার মিলে। মন্দির কেন্দ্রিক ইকোনমি আনার পর থেকে, মহাকুম্ভ বা আরো অনেক কিছুর পর থেকে ইকোনমি এখন টপে ইউপির। তাও এটাকেও যদি আমি বাদ দিয়ে, ইউপি আর বিহার এই দুটো জায়গা হচ্ছে যেখানে মায়েরা বাবারা এখনো অবধি বার্থ রেট মেনটেন করছে সঠিকভাবে। প্রায় প্রত্যেক ঘরে ঘরে 3টে করে ছেলে রয়েছে, যারা বাইরে বেরিয়ে ফাইট করার মতো শক্তি রাখে, তাদের ম্যানলি পাওয়ার রয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই পশ্চিমবঙ্গের সব ছেলেদের অপমান করব না, কখনোই না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই বর্তমান রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এত ছেলে মাঠে নেমেছে। আমি সিপিএম ছেলেদের কথা বলছি না, কারণ কোনোদিনও শুনি না সিপিএম এর কোনো ছেলে মাথায় একটা লাঠির বাড়িও খেয়েছে, বা খুনও হয়েছে, বা লোপাট হয়ে গেছে। যারা মেনলি যুদ্ধ করছে মাঠে নেমে, বিরোধীরা, এত ছেলে মাঠে নেমেছে, এত কষ্ট করছে, তাদেরকে তো অসম্ভব আমার শ্রদ্ধা আর প্রণাম। যারা পার্টির সাথে যুক্ত, এমনকি সাধারণ মানুষও মাঠে নেমেছে। তো সমস্ত ছেলেদের আমি বলবো না যে নপুংসক হয়ে গেছে, কিন্তু একটা বৃহৎ অংশের ছেলেদেরকে সিপিএম বানিয়ে দিয়েছে অলরেডি। তো তবুও পশ্চিমবঙ্গে এখনো অনেক ছেলে আছে লড়াই করার, তাদেরকে আমার অনেক প্রণাম। কিছু নিউজ চ্যানেলও আছে, একটি দুটি, আমিও আবারও নাম করব না, আমি কারোর পজিটিভ নেগেটিভ কারোর নাম করে বা প্রমোশন করতে এখানে বসে নেই। তো সেই নিউজ চ্যানেল কিভাবে লড়াই করেছে,
তাদের নিউজ রিপোর্টারদের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর বিরোধী পক্ষের প্রচুর ছেলে অলরেডি খুন হয়ে গেছে। তো লড়াই তারা করছে। তবুও যদি আমরা দেখি যে ইউপি বিহারের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। সেই জন্য এই বাংলা পক্ষকে শুধুমাত্র এই উদ্দেশ্যে বানানো হয়েছে যাতে কোনোভাবে ইউপি বিহারের হিন্দু ছেলেরা ঢুকে হিন্দুদের প্রোটেকশন দিতে না পারে। কারণ সমস্ত ক্ষমতা, সমস্ত ম্যান পাওয়ার বা তাদের শক্তি সাহসে ওরাই কিন্তু একমাত্র এগিয়ে রয়েছে। ওরাই কিন্তু আজকে ভারতের হিন্দু নাম্বারস বলুন, ভারতের রুট সংস্কৃতি ধ্বজা বলুন, ওরাই ধরে রয়েছে। হ্যাঁ, দে আর দ্য অনলি ওয়ান হু ক্যান গিভ আ ইকুয়াল ফাইট টু দিস র্যাডিক্যালস জিহাদিস্ট। তো এই জন্য এদেরকে যাতে সর্বরকমভাবে পশ্চিমবঙ্গে ঢোকা থেকে আটকানো যায়, তার জন্য এই বাংলা পক্ষ বানানো হয়েছে। আর বিশেষ করে এই বাংলা পক্ষে বাঙালির নামে সমস্ত রকম র্যাডিক্যালস জিহাদিরা এই বাংলা পক্ষে মানে ঢুকে ঢুকে একে ফান্ডিং, আমার তো বলা উচিত যেটা দিস ইজ দ্য অনলি পারপাস, কে বাঙালির নামে, কারণ জিহাদি র্যাডিক্যালসরাও সব বাঙালি সেজে সেজে ঢুকে পড়বে, পুরো পশ্চিমবঙ্গকে যাতে গ্রেটার বাংলাদেশ বানানো যায়। আর কোনোভাবে বিহার, উড়িষ্যা বা ইউপি থেকে ছেলেরা ঢুকে যাতে হিন্দুদের প্রোটেকশন দিতে না পারে, তাদেরকে ঢোকানোর একটাই চেষ্টা। কারণ পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয়। আর যে কটা ছেলে আছে ওই মারাও তো বলবে যে এই বাবু পাশের ঘরে মারামারি হচ্ছে, তোকে বেরোতে হবে না বলে দরজা বন্ধ করে দেবে। তো আছে শুধু ওই ইউপি বিহারের ছেলেরাই। আমি আবারও বলছি, প্রচুর ছেলে রাস্তায় বেরিয়ে অলরেডি ফাইট করছে, যার প্রতি অসম্ভব শ্রদ্ধা। কিন্তু একমাত্র আমি বারবার বলবো, এই হিন্দু ইউনিটি আরও শক্তিশালী হতো যদি এই কমিউনিস্ট পার্টি, এই সিপিএম পার্টি যদি পশ্চিমবঙ্গে না থাকতো, যাদের একমাত্র কাজ ইসলামাইজেশন করা, যাদের একমাত্র কাজ জিহাদি র্যাডিক্যালসকে অ্যাপিজ করে করে। আর টালিগঞ্জ ইজ দ্য হাব অফ দিস। আজকাল তো আবার কিছু সিনেমা সিরিয়ালের অভিনেতা আবার পডকাস্ট খুলে বসে বসে সিপিএম এর নেতাদের নিয়ে এসে লোককে শোনাচ্ছে। মানে এতটা সাংঘাতিক এরা, এদের একমাত্র কাজ শুধু এটা বোঝানো যে আমরা সবাই ভাই ভাই। এই বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা ছেলেকে সেকিউলার বানিয়ে পুরো নপুংসক করে দেওয়া। টালিগঞ্জের যে কজন নিজেরাও হয়েছে এরকম, তারা এবার বাকিদেরকে করার চেষ্টা। আর এমনভাবে সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়েছে যে যারা নিরীহ ছেলে মেয়ে, মানে আমার দু একজন বান্ধবী রয়েছে স্কুল কলেজে, সব চারপাশে অবস্থা দেখছি বাংলা নিয়ে খুব পোস্ট করা শুরু করে দিয়েছে। যারা পশ্চিমবঙ্গে থাকছে না তারাও পোস্ট করা শুরু করে দিয়েছে, কারণ তারা রীতিমতো ইনোসেন্ট। তারা এর পিছনে যে কত গভীর চক্রান্ত রয়েছে তাদের বোঝার তাদের ক্ষমতা নেই। তারা ইনোসেন্ট, তারা ভাবছে হ্যাঁ আমার বাংলা ভাষা বুঝি আমার থেকে কেড়ে নিচ্ছে। তো কিভাবে প্রত্যেক ঘরে ঘরে সুড়সুড়ি দিয়ে সেন্টিমেন্টে এই বদমাইশিগুলো করা হচ্ছে। আর এই আজকে যদি ছত্রপতি শিবাজী মহারাজ উত্তর থেকে দক্ষিণ অব্দি উনি লড়াই করেছেন মুঘলদের বিরুদ্ধে, উনি যদি বলতেন না আমি মারাঠা পক্ষ, আমি দক্ষিণে গিয়ে এদেরকে কেন বাঁচাবো, তাহলে তো আর ভারতবাসীর মুঘলদের হাত থেকে রক্ষা পাওয়া হতো না। তাহলে বুঝতেই পারছেন যে একজন হিন্দু মানেই হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেট সবাই সবাইকে সাহায্য করবে, কারণ লড়াই একমাত্র এই জিহাদি র্যাডিক্যালসদের বিরুদ্ধে। আর এটা শুধু ভারতের লড়াই নয়, এই লড়াই ভারতের, ইসরায়েলের, ওদিকে এখন ইউকে, ব্রিটেনের অবস্থা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের লড়াই, তারাও লড়াই ঠিক করবে। তারা যখন একদম দেয়ালে পিঠ লেগে যাবে তখন ওরাও উঠে দাঁড়াবে, আর সেটাও খুব শিগগিরই আমরা দেখতে পাবো। তাদের লড়াই, আমেরিকার অবস্থা খারাপ, এটা সবার লড়াই, সারা পৃথিবীর লড়াই। কারণ যে হারে এরা নাম্বার গেমসে বেড়ে বেড়ে সমস্ত দেশকে দখল করছে। আর আমি একথা শেষ করব এটা বলেই যে আমি মনে করি এই পৃথিবীতে যদি কোনো জাতি সবচেয়ে শক্তিশালী হয় সেটা হিন্দু জাতি। কারণ ভিতরে কমিউনিস্ট পার্টির মতো, যেখানে সব থেকে দেশের রাষ্ট্রদ্রোহী শত্রু হচ্ছে হিন্দু কমিউনিস্ট, পশ্চিমবঙ্গের বাঙালি কমিউনিস্টরা, তো এই শত্রু থাকার পরেও, কংগ্রেসের মতো শত্রু থাকার পরেও আজ অবধি এই হিন্দুরা ভারতকে ইসলামিক স্টেট করতে দেয়নি। বাকি সব দেশ কিন্তু হেরে গেছে, ইরান হেরে গেছে, লেবানন হেরে গেছে, ইউকে, ব্রিটেন হেরে যাচ্ছে, সবাই হেরে যাচ্ছে এই জিহাদি র্যাডিক্যালসদের কাছে। ভারত হারেনি, ভারত কোনো দিন হারবে না। কারণ হিন্দু কমিউনিটি হচ্ছে এই পৃথিবীর, আমি বলবো, সবচেয়ে শক্তিশালী কমিউনিটি। কারণ যার মহাদেব নারায়ণ যাদের, তাদেরকে বারবার আঘাত করার চেষ্টা করা হবে, মাটি ফুঁড়ে তারা বারবার উঠে দাঁড়াবে। For decades, organized grooming and rape gangs operated in plain sight. Vulnerable girls, white working-class girls, were targeted, trafficked, raped, brutalized, and even killed. Many were children. Many were in care. Many had already been failed by the state before the abuse even began. We must be honest about who has been responsible. This was done primarily by gangs of savage Muslim men. This is a fact that we must face up to,
and our inquiry Based in Lebanon, which used to be the only majority Christian country in the Middle East. We were open-minded, we were fair, we were tolerant, we were multicultural. We prided ourselves in our multiculturalism. We had open borders. We welcomed everyone into our country because we wanted to share with them the westernization which we had created in the heart of the Middle East. Lebanon became Paris of the Middle East, banking capital of the Middle East. Unfortunately, all that began to change when we accepted a wave of refugees into our country, people who did not share our values, but wanted to use Lebanon as a launching pad to kill the Jews and drive them into the sea. Lebanon was the only country in the Arabic world that accepted the third wave of Palestinian refugees. When they came to our country, they wanted to destroy our country. They ended up destroying our country. My 9/11 happened to me in 1975. When radical Islamic Palestinians blew up my home, bringing it down, burying me under the rubble wounded. I kicked out the radical Islamic Palestinian element that surrounded our sobbed. Come save us. But it's going to be a couple weeks. And then everybody's going to see the massacres that the Palestinians are doing to the Christians in Lebanon. How they put their heads together with the Muslims in Lebanon and declare jihad on the Christians. We knew if we run to the Jews and beg for help, the Jews are not going to slaughter us because we had more shared values with them than we had with the Muslims. Thank God I did not have to make that decision that night, because that's the night when Israel came in physically into Lebanon and established the security zone and kicked out the radical Islamic Palestinian element that surrounded our town. And Israel set up artillery bases in the hills surrounding our town. And that's how we survived for another 5 years. And young teenage girls systematically raped over years by men of predominantly Pakistani heritage. Girls like Jane, who was repeatedly gang raped at the age of just 12. The police found her being abused by an illegal immigrant. But instead of arresting the illegal immigrant, they arrested her. That is sick. The last government took action by setting up the wider J inquiry and the Grooming Gangs Task Force. But the truth is, that is not enough. There is now clear evidence that those in authority covered up these rapes because the perpetrators were mainly of Pakistani heritage. 100 हिंदू परिवारों के बीच में एक मुस्लिम परिवार सबसे सुरक्षित रहता है, लेकिन मैं कहता हूँ 100 परिवारों के बीच में एक हिंदू की बात तो दूर करिए, 100 मुस्लिम परिवारों के बीच में 50 हिंदू सुरक्षित रह सकता है क्या? नहीं रह सकता। कब तक इन्होंने छोड़ा नहीं करके खत्म नहीं करा। इन्होंने लड़ाई बढ़ाई, अपने लोगों को फोन करके बुलाए, और आश्चर्य की बात यह है कि एक फोन पर इनकी इतना झुंड आ जाता है 40-50, और वो लोग समझाते भी नहीं है, केवल मारने के लिए आते हैं वो। और मारने के इरादे से आए थे, अकेला देख के उस लड़के को पहले इनके घर में घुसे, यहाँ पे इस वाले घर के अंदर घुसे, यहाँ घुसे, तोड़फोड़ की, माता जी को खूब बुरा मारा, उनका ब्लाउज तक फाड़ दिया गया था। और उसके बाद में उनके जो चाचा ताऊ थे उनको भी बहुत मारा। उन्होंने माफिया भी मांगी कि बच्चा है, छोटा बच्चा है, गुब्बारा गिर गया, पानी गिरा है तो हम माफी मांग